গণতন্ত্রের যাত্রায় তরুণদের ভূমিকা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। রাতে জাতিসংঘে ভাষণ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়ে দেশের মানুষ আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে উদ্যোগ। নিউ ইয়র্কে সময় সংবাদকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অনেক দূর এগিয়েছে এনসিপি গণ অধিকারের একীভূত হওয়ার আলোচনা। নূর দেশে ফিরলে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক। তারুণ্য নির্ভর দলে জন আকাঙ্ক্ষার প্রতিফলনের আশা। রাজধানীতে সিএনজি অটোরিকশা চালক বসে ছিনতাই। নির্জন স্থানে নিয়ে কিশোরীকে কুপিয়ে জখম। অভিযুক্তকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য, সতর্ক হওয়ার পরামর্শ। এবং অক্টোবরে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি টার্মিনাল নির্মাণ। ৬,৫০০ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত। ২০৩০ সালে পুরোদমে চালুর আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে যুব সমাজ জাতির নতুন গতিপথ নির্ধারণ করে তাঁর হাতে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব তুলে দিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাইডলাইনে শ্রম ও মানবাধিকার এবং যুব বিষয়ক ৩টি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন সরকার প্রধান। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং আলবেনিয়া ও বোতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। Half the population are 90 million are under the age of 27. It's a very young population. It tells us something. Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা OHCHR এর আয়োজনে সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন। Freedom to abuse, freedom to say anything, a massive way. So where does our freedom go? Which freedom are we protecting now? স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষি খাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। পরে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়নের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সফরের চতুর্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরে এসে চতুর্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি 3টি দ্বিপাক্ষিক বৈঠক এবং 3টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন। এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত ১ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ ইয়র্কে সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বলেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। মির্জা ফখরুল মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরে। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পুলিশ, সিভিল প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন কোনো রাজনৈতিক দল। তবে এগুলোকে বড় সমস্যা মনে করেন না বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের ইলেকশন, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক, সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা, সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন, ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা এগিয়েছে অনেক দূর। নুরুল হক নূর দেশে ফিরলে আনুষ্ঠানিক বৈঠকে বসতে পারেন 2 দলের শীর্ষ নেতারা। তারুণ্য নির্ভর দলগুলো একসঙ্গে রাজনীতির মাঠে থাকলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। সানবীর রূপলের রিপোর্ট।
বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে নয়া মেরুকরণের গুঞ্জন চলছে। নির্বাচন সামনে রেখে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও ভেতরে ভেতরে প্রায় সবাই নিজেদের মধ্যে হিসাব নিকাশ করছে। কেউ কেউ দলের প্রার্থীও ঘোষণা করেছে। পুরানো জোট ভেঙে বিএনপি জামায়াত এখন আলাদা শক্তি। বিএনপি জোট সঙ্গীদের নিয়ে নির্বাচনের ছক কষছে। জামায়াত আছে একক সত্তায়। ইসলামী দলগুলোর জোট হচ্ছে কিনা এর উত্তর এখনো মেলেনি। এর মধ্যে অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দল এনসিপি ও 18-র কোটা আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে এমন গুঞ্জন চাউর হয়েছে। এর সম্ভাবনা দুই দলের নেতারা উড়িয়ে দেননি। মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের মধ্যেও অনেকটাই আমাদের মধ্যে একটা মিল আছে। রাজনৈতিক কর্মসূচি, চিন্তার জগতে, আদর্শিক জায়গা থেকে, ভবিষ্যৎ মিশন ভিশনের দিক থেকে। তো আমরা মনে করি এই তারুণ্যের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, এই শক্তিগুলো যদি ইউনাইটেড হয়, তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল। এবং দেশের মানুষ চায় যে বাংলাদেশের এই যে দ্বিদলীয় বৃত্ত, এই বৃত্ত থেকে বের হতে। আমরা একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর একটা আলাদা বলয় তৈরি করতে চাই। তো এবং এইটা করলে বেশিরভাগ আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই ধরনের একটা মানে অ্যালায়েন্স হোক, যেখানে কিনা মধ্যমপন্থা এবং গণতান্ত্রিক শক্তিগুলো একসাথে থাকবে। এখন নানা ইকুয়েশন থাকে রাজনীতিতে, সবকিছু শেষ পর্যন্ত হবে কিনা, এটা ব্যাটে বলে মিলবে কিনা, এটা আসলে আরেকটু সময় দিলে আমরা বুঝতে পারবো। গণ অধিকার পরিষদ আগেই নিবন্ধন পেয়েছে। এনসিপি আছে নিবন্ধনের অপেক্ষায়। দলের কাঠামো ও উদ্দেশ্যের মিল খুঁজে তারুণ্য নির্ভর দল দুটির নেতারা বলছেন, সবার অধিকার নিশ্চিতে মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক নতুন ধারা জনগণের আকাঙ্ক্ষা। দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলাপে কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। একীভূত হলে নাম ও নেতৃত্বের মতো বিষয়গুলো নিয়ে কথা হয়নি। তবে এসব আলোচনার ফলাফল এখনই চূড়ান্ত বলা যাবে না। এই বিষয়গুলো আরেকটু সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আরেকটু সিরিয়াস হয়ে উঠেছে। এটা আরেকটু কিছুদিন পরে দেখতে হবে যে এটা কতটুকু পর্যন্ত আগায়। তরুণরা যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আর গণ অধিকার পরিষদ এবং এনসিপি যেহেতু তরুণদের দল, তো তরুণরা এক হয়ে কাজ যেন করা হয়, এরকম একটা আলোচনা ছিল। ওই আলোচনাটাই এখন যেটা আপনারা শুনতে পাচ্ছেন, দলীয় ফোরামে আলোচনা হবে। আলোচনার পরে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পেশা ছিনতাই, কিন্তু রাতের ঢাকায় ধারণ করেন সিএনজি চালকের বেশ। যাত্রীকে সিএনজিতে উঠিয়ে গন্তব্যে পৌঁছার আগে নির্জন স্থানে লুটে নেন তার সর্বস্ব। সম্প্রতি রাজধানীর কাওলায় 17 বছরের এক কিশোরীর সঙ্গে ঘটে এমন ঘটনা। সিএনজিতে তুলে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লুট করা হয়। এই ঘটনায় জড়িত এনায়েত হোসেন রবিন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর তথ্য। র্যাব বলছে রবিন এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট। 21 সেপ্টেম্বর ভোর 4:10 রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষ করে গোরানের বাসায় ফিরতে বেরিয়েছিলেন এক কিশোরী। গোরানের উদ্দেশ্যে আরেক বান্ধবীকে নিয়ে যাত্রা শুরু করেন রবিনের সিএনজিতে করে। পথে বান্ধবীকে নামিয়ে দেন সেই কিশোরী। এবার সেই কিশোরীকে নিয়ে একলা ছুটতে থাকে সিএনজি। এয়ারপোর্ট পেরিয়ে কাওলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি। চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। পিছনের তুলে একটা ছুরি বের করে ওর পাশে বসে পড়ছে আর গলার মধ্যে ধরছে। তখন আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার ক্ষতি করো না। তখন সে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেবার পরও সেই কিশোরীকে অস্ত্রের মুখে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন। এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম হয় হাতে। এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে সেই কিশোরী। লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় রবিন। পথচারীরা আহত কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। হাতে সেলাই পরে 26টি। 2 দিন আইসিইউতে লড়াইয়ের পর কিছুটা সুস্থ হয়েছে ভুক্তভোগী। রক্তক্ষরণ অনেক হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে যাইতে ঢাকা মেডিকেল। ওখানে ব্লাড দেওয়া হয়েছে, আমি ব্লাড দিছি, আরও 2টা ব্যাগ দেওয়া লাগবে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন নয়। পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। সেই ঘটনায় মামলা দায়েরের পর সাহায্য চাওয়া হয় র্যাবেরও। সিএনজিতে ওঠার ও ছিনতাইয়ের ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় বেগ পেতে হয় র্যাবকে। তবে ভুক্তভোগী কিশোরী সিএনজিতে একটি ছবি তুলে রেখেছিল। যদিও সেটিতেও গাড়ির নম্বর ছিল অস্পষ্ট। সেটি ধরেই কাজ শুরু করে র্যাব। কাছাকাছি নম্বরে 4টি সিএনজি খুঁজে উত্তরা থেকে সবুজবাগ রুটে শুরু হয় তল্লাশি। এয়ারপোর্ট থেকে গোরান রোডে যে সিএনজিগুলো চলাচল করে, আমরা মহাখালীতে আমাদের গোয়েন্দাদের ওখানে নিয়োজিত করি। 2 দিন ধরে গোয়েন্দারা
প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করতে করতে আমরা কাছাকাছি 2-3টা সিএনজির সন্ধান পাই যে মাঝের দুটো ডিজিট অমিল ছিল, এরকম ডাউটফুল 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি। দুদিনের টানা তল্লাশির পর খোঁজ মেলে সেই সিএনজির। রাজধানীর মহাখালী এলাকা থেকে সিএনজি সহ আটক করা হয় চালক বেশি ছিনতাইকারী রবিনকে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রবিন। আসামিকে আমরা হেফাজতে নেই, হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে যে আসামি অপরাধটা করেছে। অবশ্যই তার অপরাধ আগে আছে। আমরা তার সহযোগী যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। শুধু রাজধানীর উত্তরা কাওলা বা এয়ারপোর্ট রোড নয়, 300 ফিট সহ বেশ কিছু এলাকায় রাতের আধারে এসব সিএনজি চালক হয়ে ওঠে দুর্ধর্ষ। যে কারণে বাড়তি সতর্কতার পাশাপাশি রাতের ঢাকায় চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্টের ছবি তুলে স্বজনদের কাছে পাঠানোর পরামর্শ র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ৬,৫০০ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হয় অক্টোবর মাসে শুরু হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জয়কার ৫,৫০০ কোটি টাকার পাশাপাশি বাকি ১,০০০ কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আরও ১০,০০০ কোটি টাকার সিভিল ওয়ার্কার্স সহ যন্ত্রপাতি কেনার কাজও শুরু হবে দ্রুতই। শাখাউত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। অন্তত ৪ বছর আগেই ৯,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ১৪ মিটার গভীরতা এবং ৬ কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি, টার্মিনাল শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং টয়া কর্পোরেশন নামে দুটি জাপানি প্রতিষ্ঠান। মাতারবাড়ি টার্মিনালটা যখন হবে তখন আপনারা জানেন যে এখানে প্রায় ১৩ থেকে ১৪ মিটার ড্রাফটের জাহাজ আসবে। এখানে প্রায় বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র ১০ মিটারের ড্রাফটের জাহাজ আনতে পারি এবং প্রায় ২ থেকে ২,৫০০ টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি ৭ থেকে ৮,০০০ টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। তো এটা একদিক দিয়ে দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবে। ১৭,০০০ কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে ৫,৫০০ কোটি টাকা, যন্ত্রপাতি কেনা হবে ৯০০ কোটি টাকার, আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে ৬,৫০০ কোটি টাকায়। এর মধ্যে জাপানি প্রতিষ্ঠান জায়গা দিচ্ছে ৫,৫০০ কোটি এবং বাকি ১,০০০ কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ৪৬০ মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। এছাড়া থাকবে অন্তত ১০,০০০ কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। ২০৩০ সালে ১১ লাখ এবং ২০৪১ সালে ২৬ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। লজিস্টিক্স হাবকে আরও কার্যকরী করতে গেলে বন্দরের কার্গো হ্যান্ডলিং এবং কার্গোর ক্যাপাসিটিও বাড়াইতে হবে। তো সেটার জন্য আমাদের যে কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, তো এখন এই কার্গো থেকে আসবে, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। বন্দর হিসেবে কাজ শুরু করার আগে যেমন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা বোঝা অসংখ্য জাহাজ ভিড়েছে মাতারবাড়িতে, তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় পরিকল্পিতভাবে শিল্পায়নের। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপসি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপসি পোর্টকে প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। গত ১ দশকের বেশি সময় ধরে চীন এবং ভারত এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে শেষ পর্যন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় জাপানকে। আগামী ২০৩০ সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হাইওয়ে পুলিশ জানায় সকালে একটি ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে সুনামগঞ্জের পাগলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হন। আহত অপর যাত্রীকে উদ্ধার করে সিলেট
MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাক চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এই ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রানা, বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ভোগান্তিও সমান নিয়ে বাড়ছে এবং একই চিত্র রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে। আমরা সকাল থেকে যেটি দেখছি যে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস বন্ধ করায় বেশিরভাগ যাত্রী জানেন না যে বাস চলাচল বন্ধ। আমরা ভোর থেকে যেটি দেখছি যে সকাল থেকে যাত্রীরা আসছেন এবং যেহেতু বাস চলাচল করছে না তারা ফিরে যাচ্ছেন। কাউন্টারগুলো থেকে তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে, কিন্তু তারা বিকল্প পরিবহনের ব্যবস্থা করবেন সেটি করতে পারছেন না। ফলে যাত্রী ভোগান্তি যে চরমে সেটি আসলে দেখা যাচ্ছে। এবং যাত্রীরা যেটি বলছেন যে সামনেই দুর্গাপুজো এবং শুক্র শনিবার দুদিনের ছুটি, সে কারণে যাত্রী চাপ বেশি। এই কারণে বাস ট্রেনে তারা হঠাৎ করে টিকিট কিনতে পারছেন না, যার ফলে যে অবর্ণনীয় যাত্রী ভোগান্তি সেটি রয়েছে। এবং যাত্রীরা বলছেন যে বাস মালিকরা তারা হঠাৎ করে বাস বন্ধ করে দিয়েছেন, সেটি কোনোভাবেই কাম্য না। তারা আগে থেকে ঘোষণা দিয়ে এই গতকাল রাত্রি থেকে যে বাস বন্ধ রয়েছে সেটি তারা করতে পারতেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে যারা পরিবহন শ্রমিক রয়েছেন, অর্থাৎ বাসের চালক, সুপারভাইজার এবং হেল্পার, তারা তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিল এবং এর ফলে রাজশাহী থেকে, নাটোর থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটের চলাচলকারী যেসব বাসগুলো রয়েছে কয়েক দফায় বন্ধ ছিল। এরই প্রেক্ষিতে 23 সেপ্টেম্বর ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে একজন চালকের বেতন প্রতি টিপে 500 টাকা এবং একজন সুপারভাইজারের বেতন 250 টাকা এবং একই সাথে যারা চালকের সহকারী রয়েছেন তাদের বেতন 350 টাকা বাড়ানো হয় এবং সেটি শুক্রবার থেকে বাস্তবায়নের কথা ছিল। মালিক পক্ষ বৃহস্পতিবার রাতে সেই বাড়তি টাকা না দেওয়ার ঘোষণা দিয়ে এই বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা কথা বলেছিলাম কয়েকজন মালিকের সাথে, তারা যেটি বলছেন যে এখানে চালক, সুপারভাইজার এবং যারা সহকারীরা রয়েছেন তারা একটি গাড়িতে 30 জন যাত্রী থাকলে একটি টিকিট ফ্রি এবং 40 জন যাত্রী থাকলে 2টি টিকিট ফ্রি চেয়েছেন। মালিকপক্ষ এই ফ্রি টিকিট দিতে চান না, তার জন্যই আসলে বিরোধটি শুরু হয়েছে এবং তারা বলছেন যে তারা বাড়তি টাকা দিবেন কিন্তু কোনোভাবেই ফ্রি টিকিট দিবেন না এবং এই দাবি থেকে যতক্ষণ না শ্রমিকরা সরে আসছে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই বাস বন্ধ থাকবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মওদুদ রানা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সর্ববৃহৎ স্টেশন মুন্সিগঞ্জের নিমতলা রেল স্টেশনে থামছে না ট্রেন। সিগন্যালের যন্ত্রপাতি চুরি হয়, ঝুঁকি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে চলাচল করছে রেল। আর এই স্টেশনে কন্টেইনার ডিপো স্থাপনে বৃহত্তর বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও আটকে আছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু রেল সংযোগ বিশেষ উচ্চতায় নিয়ে গেছে দ্রুতগতির রেল নেটওয়ার্ক। এই প্রকল্পের 20টি স্টেশনের মধ্যে ভাঙার পর সবচেয়ে বড় স্টেশন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা স্টেশন। কিন্তু এই স্টেশনে দ্রুত গতির রেল চলতে সমস্যা হচ্ছে, তাই গতি কমিয়ে দিয়ে হাতের সিগন্যাল নিয়ে ধীরে ধীরে অতিক্রম করতে হয়। স্টেশনটি চালু হলেও গত 6 মাস ধরে কোনো ট্রেনই যাত্রা বিরতি দিচ্ছে না। এই সুযোগে সিগন্যালের যন্ত্রপাতি চুরি হয়ে গেছে, তাই ট্রেন চলাচল করছে অতি ঝুঁকি নিয়ে। শুধু মাঝখানের লাইন চালু রাখা হয়েছে আর দুপাশে প্ল্যাটফর্মের লাইনে মরিচা ধরে গেছে। মেইনটেনেন্স ওয়ার্কশপ সুবিধা সম্বলিত শত কোটি টাকার স্টেশনটি এখন অচল পড়ে আছে। স্টেশন আছে কিন্তু এখন ট্রেন তো থামতেছে না, এই স্টেশন দেওয়ার তো কোনো মানে হইতেছে না। 5000 টনের উপর ধান উৎপাদন হয়, মিষ্টি কুমড়া উৎপাদন হয়, কোথাও নেওয়া যায় না। পার্শ্ববর্তী অনেক গ্রাম অঞ্চল আছে, এখান থেকে ঢাকা অনেক সুন্দরভাবে যাওয়া যায়। স্টেশন বিল্ডিং ছাড়াও গ্যাংহাট, ডরমেটরি ভবন সবই বন্ধ প্রায়। এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য নির্মাণ করা ফুটওভার ব্রিজও ব্যবহার হয় না। স্টেশন ঘিরে কন্টেইনার ডিপো পরিকল্পনাও আটকে আছে। অদূর ভবিষ্যতে যে পরিকল্পনা আছে ওই পরিকল্পনা বাস্তবায়ন হলে এগুলো সচল হয়ে যাবে। আমাদের জনবলের সংকটের কারণে আমাদের সমস্ত স্টেশনগুলো এখনো চালু করতে পারিনি এবং কোচ প্রাপ্তির সাপেক্ষে এই রুটে আরো অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা হবে।
সিগন্যাল কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিস্টেম যুক্ত থাকলেও তা কোনো কাজে আসছে না। কমলাপুর থেকে 27 কিলোমিটার দূরত্বে আরিয়ালবিল এলাকায় প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই স্টেশনে কোনো ট্রেন থামছে না, চলে যাচ্ছে এভাবেই। মুন্সিগঞ্জের নিমতলা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুর্গাপূজা মানেই আনন্দ আর মহোৎসব, আর এই আনন্দের অন্যতম উপকরণ ডাকঢোল, তবলা সহ নানা ধরনের বাদ্যযন্ত্র। তাই মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজানোর পাশাপাশি বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কারিগররা। বর্তমানে প্লাস্টিকের বাদ্যযন্ত্রের কারণে হারাতে বসেছে এর জৌলুস। তবে পেশা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেয়ার কথা জানায় সমাজসেবা অধিদপ্তর। রমজান আলীর ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ঠুকঠাক শব্দে কাঠ থেকে ঢাক, ঢোল, তবলা ও খোল তৈরি করছেন কারিগররা। সকাল থেকে রাত পর্যন্ত তাদের এই কর্মযজ্ঞ। দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই উৎসবের সবচেয়ে বেশি চাহিদা এসব বাদ্যযন্ত্রের। এ কারণে মানিকগঞ্জের ঘিওর উপজেলার 5টি গ্রামের 5 শতাধিক পরিবার প্রতি বছরের মতো এবারও ব্যস্ত বাদ্যযন্ত্র তৈরিতে। তাদের এই যন্ত্র স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে উপকরণের মূল্য বেশি হওয়ায় বাপদাদার এই পেশায় আগ্রহ হারাচ্ছেন অনেকে। পুজোর জন্য একটু চাহিদা আছে, পুজো ছাড়া মোটেই চলে না। মরে শিখছিল, ওইটাই আমরা ধরে রাখছি, ওইটাই আমরা করতেছি। কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি, ঢাকায় পাইকারি দিয়ে থাকি, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো। বর্তমান তো এগুলা পয়সা পাইতেছি না আমরা, গাছের দাম বেশি, আমার তো পোষায় না। বাদ্যযন্ত্র নির্মাণের এই পেশা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় সমাজসেবা অধিদপ্তর। 23-24 অর্থবছরে প্রায় 500 জন অনগ্রসর জনগোষ্ঠীকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে এককালীন 18,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এবং আমরা প্রমোট করতে চাই বা আমরা চাই যেন তারা অনগ্রসর না থেকে আমাদের মেন স্ট্রিমের জনসাধারণের মতো তাদের জীবন উন্নয়ন করুক এবং তারা শুধু এই পেশার সাথে সাথে এই তাদের যেন মেন পড়ালেখা করে বা তার পরিবার যেন শিক্ষিত হয়ে দেশের জাতির গড়ার পেছনে ভূমিকা রাখতে পারে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় 2 যুগ আগেও এ পেশায় 1000-এর বেশি পরিবার জড়িত ছিল। তবে দিন দিন তা কমে আসছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহুর এই পরিকল্পনা জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে বলে জাতিসংঘে দেয়া ভাষণে বলেন তিনি। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেন মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজা শাসনে হামাসের ভূমিকা থাকবে না বলেও জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনের 3য় দিন ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অভিযোগ করে বলেন, প্রায় 2 বছর ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ভাষণে আব্বাস বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে। এতে দখলকৃত জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেও ধ্বংস করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানান মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজার শাসন কার্যে সংগঠনটির কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেন। গাজার প্রশাসনিক কমিটির কাছে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব দেয়া এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতেরও দাবি জানান মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধ বন্ধ, শর্তহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত, দুপক্ষের সব জিম্মি ও বন্দীর মুক্তি, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান আব্বাস। কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের পক্ষে আওয়াজ তোলা প্রতিটি গোষ্ঠীকেও। এবারের জাতিসংঘ ভাষণে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। মালদ্বীপে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ হাই কমিশন। বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য, রান্না করা খাবার নিয়ে দেশটিতে প্রবেশ না করতে বলা হয়েছে এক বিজ্ঞপ্তিতে।
এসব সামগ্রী মালদ্বীপে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। ভ্রমণের সময় তার সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানা সহ সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। প্রতি মাসে মালদ্বীপ ভ্রমণ করেন অনেক বাংলাদেশি। এবার দেশটিতে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে দেশটির বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মালদ্বীপের ভ্রমণের সময় বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদক দ্রব্য কিংবা রান্না করা খাবার বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী দেশটিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তার সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই পরিস্থিতি এড়াতে দেশে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়েছে হাই কমিশনের পক্ষ থেকে। যখন আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসবেন, এখানকার এয়ারপোর্টের কিছু বিধিনিষেধ রয়েছে বা এখানকার যে আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় যে পণ্যগুলি আছে সেগুলো আপনারা আনবেন না। এটি যদি আপনারা নিয়ে আসেন তাহলে এখানে অধিক পরিমাণে আপনারা কিন্তু জরিমানা এবং অন্যান্য শাস্তির আওতায় চলে আসবেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের সুনাম রক্ষায় মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে হাই কমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। একটা দেশের টপ অর্ডার ব্যাটাররা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের। লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে বিশ্বাস তার। যদিও পাকিস্তানের কিংবদন্তিকে মুগ্ধ করেছেন তাসকিন রিশাদ, স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সোনালী অতীতকে। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। 120 বলে 136ও করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে। এরকম নিদারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার। এমনকি পাকিস্তান কিংবদন্তিও অবাক, টেস্ট খেলুড়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে। বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং। বোলিংয়ে ওরা দুর্দান্ত ছিল, পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা 3 উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। ম্যাচে সান্ত্বনা কেবল বোলিংটা। তাসকিন আহমেদের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অফ সুইং এর কণ্ঠে। প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও। গত 2-3 বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে, উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষে পিএসএল এ বল করতে দেখেছি, সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই। আবাহনীর হয়ে মাঠ মাতাতেন, সেসব এখন কেবলই অতীত। টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের। বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি তখন থেকেই বলছি, প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ওয়াসিম আকরাম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্রের যাত্রায় তরুণদের ভূমিকা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। রাতে জাতিসংঘে ভাষণ। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় মানুষ। বিশ্ব সম্প্রদায়ের আস্থা অর্জনে রাজনীতিকদের সফর সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে সময় সংবাদে মির্জা ফখরুল। এবং তরুণদের টার্গেট করে একীভূত হওয়ার আলোচনায় এনসিপি গণ অধিকার। নূর দেশে ফিরলে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক। জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর আশা। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজনে। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।